তাহলে আমরা এখানে একটা সিম্পল একটা এক্সাম্পল দেখি যে আমরা একটা স্ট্রাকচার ইউজ করতেছি, একটা স্ট্রাকচার লিখতেছি স্টুডেন্ট টাইপের, এবং তার আন্ডারে খুব বেশি একটা প্যারামিটার দিচ্ছি না, জাস্ট দুইটা ভেরিয়েবল দিচ্ছি, তার রোল এবং তার সিজিপিএ। এবং তারপরে আমরা একটা স্টুডেন্ট ডাটাবেস নামে একটা ক্লাস তৈরি করতে চাচ্ছি, এবং সেই ক্লাসের মেম্বার হিসেবে, মানে সেই ক্লাসের একজন সদস্য বা সেই ক্লাসের একজন ভেরিয়েবল হিসেবে আমরা ইউজ করতে যাচ্ছি হচ্ছে সেই স্ট্রাকচারকে। ঠিক আছে, তাহলে সেটা করতেই পারি। তাহলে আমরা সেটার আন্ডারে যে প্রাইভেট লিখলাম, প্রাইভেটের মধ্যে সেই স্টুডেন্ট টাইপের একটা ভেরিয়েবল ইউজ করলাম এস। এখন স্টুডেন্ট টাইপটা কি জিনিস এটা একটু আগে জাস্ট বলা। স্টুডেন্ট হচ্ছে একটা স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল, মানে ডেটা টাইপ, যার আন্ডারে দুইটা কি রয়েছে, দুইটা ভেরিয়েবল রয়েছে। আচ্ছা, তাহলে এখন স্টুডেন্ট নামক যে একটা আমরা ভেরিয়েবল তৈরি করলাম এস, এটা হচ্ছে ক্লাসের নিজস্ব একটা বৈশিষ্ট্য। এখন আমরা চাচ্ছি যে স্টুডেন্টের ভ্যালুগুলোকে সেট করতে এবং ভ্যালুগুলোকে দেখাতে। তাহলে এর জন্য যথারীতি আমরা একটা দুইটা ফাংশন ইউজ করলাম, একটা হচ্ছে সেট স্টুডেন্ট এবং একটা হচ্ছে শো স্টুডেন্ট। তো সেট স্টুডেন্টের মধ্যে আমরা কি করলাম যে স্টুডেন্টের যে আন্ডারে দুইটা ভেরিয়েবল ছিল, সেটা এস ডট রোল এবং এস ডট সিজিপিএ, সেখানে আমরা দুইটা ভ্যালু সেট করলাম। এখন আমরা চাইলে ডিফল্ট আমরা এরকম ফিক্সড 100 আর মানে 100, রোল নাম্বার 100 এবং সিজিপিএ 3.5, তো সেভাবেও চাইলে দিতে পারি। অথবা একটা কাজ করতে পারি যে আমরা ইউজার যদি অন্য কোনো ভ্যালু দিয়ে দেয় সেই ভ্যালুটাও চাইলে দিতে পারি। তাহলে এই 100 আর 3.5 হচ্ছে ডিফল্ট ভ্যালু, আর সেটা না দিয়ে ইউজার যদি চায় যে আমরা অন্য কোনো ভ্যালু দিয়ে প্রোগ্রামে লিখবো, মানে প্রোগ্রামার চায়, ইউজার বলবো না, মানে এটা প্রোগ্রামের দিক থেকে প্রোগ্রামার দিবে, তো সেটাও চাইলে দিতে পারে। আর এরপরে হচ্ছে কি আমরা যেটা করতেছি যে শো শো স্টুডেন্ট, আমরা সেক্ষেত্রে সেই ভেরিয়েবলগুলোকে শো করতে চাই। এটা আমরা যে স্ট্রাকচার যখন আমরা শিখেছিলাম, তো স্ট্রাকচারের মধ্যে আলাদাভাবে আমরা ফাংশন দিয়ে করতে পারতাম, কিন্তু এখন সেই ফাংশনগুলো কার আন্ডারে ফেলে দিলাম, ক্লাসের আন্ডারে ফেলে দিলাম। হ্যাঁ, এরপরে যদি এখন আমরা যে স্টুডেন্ট ডিবি নামে একটা ক্লাসের আন্ডারে অবজেক্ট তৈরি করলাম এস ডিবি, হ্যাঁ, এবং এস ডিবি ডট সেট স্টুডেন্ট আর এস ডিবি ডট শো স্টুডেন্ট করা মানেই হচ্ছে যে এস ডিবির আন্ডারে, অর্থাৎ স্টুডেন্ট ডাটাবেজের আন্ডারে যে স্টুডেন্ট এস রয়েছে সেই এস এর ভ্যালুগুলোকে চেঞ্জ করা, মানে সেট করা বা শো করা, এবং সেটা যদি আমরা চালাই তাহলে দেখবো যে সেই ভ্যালুটা হবে। তো সেক্ষেত্রে যেমন আমরা স্টুডেন্টের রোল নাম্বার দিয়েছি 100 এবং তার সিজিপিএ দিয়েছি 3.5, এর ডিফল্ট ভ্যালু। অর্থাৎ আমরা যদি সেটা রান করি তাহলে আমাদের দেখাবে যে স্টুডেন্টের রোল নাম্বার হচ্ছে 100 এবং তার যে সিজিপিএ ডিফল্ট ভ্যালু সেটা 3.5। আর আমরা যদি বলি সেটা না, আমরা অন্য কোনো ভ্যালু দিতে চাই, হ্যাঁ, সেট স্টুডেন্ট আমরা মনে করে এখানে দিলাম 200 আর তার সিজিপিএ দিলাম কথার কথা 3.75, যদি সেটা দিতে চাই তাহলে আমাকে সেটাই দেখাবে। কারণ আমরা নিজেরা চাইলে কি প্যারামিটার চেঞ্জও করতে পারি। তাহলে এখানে যদি আমরা রান করি দেখি যে হ্যাঁ 200 আর 3.75 সেটা দেখাচ্ছে। আর আরেকটা বিষয় ছিল, একজন কোশ্চেন করেছে যে স্যার আমরা যে মানে বিভিন্ন প্রজেক্টে বা বিভিন্ন জায়গায় যে স্ট্রিং লিখি, স্ট্রিং এর পরে স্ট্রিং এর মধ্যে নাম্বার লিখলাম, এখন আমরা চাচ্ছি এটাকে নাম্বারে কনভার্ট করতে, যেমন ইন্টিজার হতে পারে বা ডাবল হতে পারে। তাহলে আমরা যদি নাম্বারে কনভার্ট করতে চাই তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? হ্যাঁ, এটা খুবই সিম্পল একটা, সেক্ষেত্রে আমরা একটা ফাংশন ইউজ করতে পারি। তবে তার আগে একটা প্রশ্ন চলে আসে, প্রশ্নটা হচ্ছে যে স্ট্রিং আমরা লিখবো, আমরা কোন স্টাইলে লিখবো? স্ট্রিং কিন্তু দুই স্টাইলে লেখা যায়। স্ট্রিং তুমি চাইলে যে ক্যারেক্টার অ্যারে হিসেবে সি এর মতন করে সেইভাবে লিখতে পারো, অথবা তুমি এভাবে লিখতে পারো যে স্ট্রিং, অন্যভাবে লিখতে পারি যে স্ট্রিং আমি লিখতে পারি যে s1 এবং তার ভ্যালু হচ্ছে 122। আমরা তাহলে কিন্তু এইভাবে লিখতে পারি, ঠিক আছে? দুইভাবে লিখা যায়। এখন আমরা কোন স্টাইলে লিখবো সেটা আমাকে ডিফাইন করে নিতে হবে। আমরা যদি ক্যারেক্টার অ্যারে হিসেবে লিখি তাহলে ক্যারেক্টার অ্যারে হিসেবে লিখার পর আমরা একটা ফাংশন ইউজ করতে পারি এ টু ও আই, মানে এটা হচ্ছে যে তোমার কি করা হচ্ছে, যে ইন্টিজারে কনভার্ট করা হচ্ছে। হ্যাঁ, যে স্ট্রিং টু ইন্টিজারে কনভার্ট করা হচ্ছে। তাহলে আমরা এটা ক্যারেক্টার অ্যারে টাইপের করে যদি লিখি, হ্যাঁ, এটাকে আমরা আপাতত ডিসেবল রাখি, তাহলে তার জন্য আমাদেরকে এই ফাংশনটা ইউজ করতে হবে। এই str যেটা স্ট্রিং রয়েছে ক্যারেক্টার অ্যারে, তার নাম, তার নামের সামনে যদি আমরা যে এ টি ও আই ইউজ করি, ব্র্যাকেট দেই, তাহলে আমাদের সেই নাম্বারটা কি হয়ে যাবে, মানে সেই যে স্ট্রিং এর মধ্যে যে লেখাটা, সেই লেখাটা একটা নাম্বারে কনভার্ট হয়ে যাবে। এবং নাম্বারে যখন কনভার্ট হয়ে যাবে তখন আমরা কি করতে পারি, সে নাম্বার, এটা সিম্পল যেহেতু এটা একটা ইন্টিজার নাম্বার, হয়তো আমি ইন্টিজার নাম্বারের মতন করে তা দেখাতে পারি, এবং তাকে যোগ বিয়োগ বা অন্য কোনো কাজ করা সেটাও করতে পারি। তা আমরা এখানে যেটা করতেছি যে ওই তোমার এটা আপাতত বাদ দেই, ঝামেলা লাগবে। আমরা যেটা করতে যাচ্ছি যে এই স্ট্রিংটাকে আমরা নাম্বারে কনভার্ট করলাম, এবং এটা আসলে নাম্বার হলো কিনা এটাকে আরেকটু রিকনফার্ম করার জন্য আমরা ওর সাথে এক যোগ করি। এখন 122-এর সাথে এক যোগ করলে কত হবে? 123 হবে। তাহলে
সেই জিনিসটাই আমরা এখানে দেখব যে ঠিক আছে, হ্যাঁ এক্স প্লাস ওয়ান 122 ছিল এক্স, ওর সাথে এক যোগ করলাম কত হলো 123। তো এরকম টাইপের বিভিন্ন ছোট ছোট আসলে ইস্যুজও রয়েছে, এগুলো আসলে আমরা যদি এই যে প্রজেক্ট যেটা করতে যাই বা বড় একটা প্রোগ্রাম করতে যাই, তখন এরকম ছোট ছোট অনেক ধরনের প্রবলেম তৈরি হয় যে আসলে এরকম একটা প্রবলেম ফেস করছি, এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। হ্যাঁ, কনসেপ্ট অত জটিল না, কিন্তু আসলে এগুলো নিজের থেকে যদি আমরা যদি প্রবলেম সলভ করি, তখনই আসলে এই সকল ছোট ছোট প্রবলেম বের হয়, এবং তখনই আসলে আমাদের শিক্ষাটা পারফেক্ট হয়। কারণ আমরা প্রবলেম করতে গেলে আমাদের ভুলগুলো ধরা পড়বে, এবং তখন আমি সেটাকে সলভ করতে পারবো। ইউজারের কাছ থেকে যদি পাসওয়ার্ড নিতে চাও, তাহলে এখন তুমি ওটাকে কিভাবে নিতে চাও তার উপর নির্ভর করে। তুমি যদি বলো যে আমি অ্যালফাবেট এবং নিউমেরিটিক মানে নিউমেরাল, মানে হচ্ছে কি তুমি এবিসিডি এবং 1 2 3 4 সব আমি নিতে চাই, তাহলে তুমি এটাকে স্ট্রিং হিসেবে ডিফাইন করবা। আর তুমি যদি মনে করো যে শুধুমাত্র তুমি মানে ইয়ে নিবা, নাম্বার নিবা, তাহলে তুমি এটাকে শুধুমাত্র তুমি ইন্টিজার হিসেবে ডিফাইন করতে পারো। যেমন কথার কথা, তুমি যদি মনে করো যে পাসওয়ার্ড নিতে চাও, তাহলে তুমি ইউজার কাছ থেকে এখন কোন স্টাইল নিবা তার উপর নির্ভর করতেছে। স্যার আমাদের প্রজেক্টে তো স্যার ডিজিট দেয়া, স্যার আমরা তো স্যার ওইটা দিয়ে করবো স্যার, না স্যার? বুঝি নাই মানে কি মানে দেওয়া? আমাদের প্রজেক্টে স্যার পাসওয়ার্ডটা স্যার ডিজিটে স্যার শো করা আর কি। ডিজিটে শো করা। এখন এটা তোমার যদি এখন যদি শর্ত, আমি আবারও বলতেছি তোমাকে, কি কোশ্চেনের মধ্যে যদি শর্ত যদি স্পেসিফিক করে দেয় যে আমার পাসওয়ার্ডটা ডিজিটেই হতে হবে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তুমি ইন্টিজার হিসেবে নিবা। তাহলে তোমার এখানে নাম্বার মানে এবিসিডি মানে অ্যালফাবেট নেওয়ার কোনো সুযোগ নাই, আর দরকারও নেই। কিন্তু তোমার যদি সেরকম ফিক্সড করে না দেয়, বা তোমাকে যদি বলে যে ইন্টিজার এবং না সরি নাম্বার এবং অ্যালফাবেট দুইটাই নিতে হবে, বা দুইটা নিতে পারো, এরকম যদি জিনিসটা বলা থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে স্ট্রিং নিতে হবে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখানে আমাদের একটা টেক্সট ফাইল রয়েছে। টেক্সট ফাইলটা কিরকম টাইপের, যে এখানে আমাদের কলাম মানে মোট রো কয়টা রয়েছে, 1 2 3 4 5 6, 6টা রো রয়েছে, এবং 6টা রো এর আন্ডারে আমাদের কলাম রয়েছে কয়টা, 1 2 3 4 5 6। হ্যাঁ, তা আমাদের 6টা রো এবং 6টা কলাম রয়েছে। এখন আমরা চাচ্ছি যে প্রত্যেকটা রো পড়তে, প্রথমটা পড়বো না, কারণ প্রথমটা তো সেটা টাইটেল, প্রতিটা কলাম কি বলছে সেটা জানাচ্ছে, কিন্তু ইনফরমেশন মানে আমাদের ডেটাগুলো রয়েছে দ্বিতীয় রো থেকে। হ্যাঁ, যে 1964 সালে মনে করো যে আমার 5টা ডেটা রয়েছে, 1964 সালের আন্ডারে ওয়েদার রিলেটেড আমার 5টা ডেটা রয়েছে, যে 9 20 8.80 37। আমি এগুলো পড়তে চাই। এখন পড়তে চাইলে আমি কিভাবে পড়তে পারি? তাহলে এর জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে একটা অবজেক্ট তৈরি করতে হবে। ঠিক আছে, সেই অবজেক্টটাকে আমরা বলি একটা ফাইল অবজেক্ট। ঠিক আছে, ফাইল অবজেক্টের কাজ কি, আমরা যেরকম সি ইন সি আউট করতে পারি, সি ইন সি আউট করে আমরা কি করি, কোনো একটা তথ্যকে আমরা যদি সি ইন করতে চাই, তাহলে ইউজার কম্পিউটারে টাইপ করে দেয়, কিবোর্ডের মাধ্যমে টাইপ করে, আর টাইপ করা জিনিসটাকে আমরা কোথার মধ্যে রাখি, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, তাই না? তো সেই ভেরিয়েবলটা কি হয়, সেই ভেরিয়েবলটা এখন আমরা টাইপটা কি ধরনের করতেছি, আমরা যদি বলি ইন্টিজার বলি, তাহলে ওটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল আগে বলে দেই, এবং সেই ভেরিয়েবলের মধ্যে রাখে। সেটা যদি স্ট্রিং হয়, তাহলে আমরা যে কোনো কিছু টাইপ করতে পারি, কোনো একটা লাইন, কোনো একটা সেন্টেন্স টাইপ করতে পারি, এবং টাইপ করে শেষ করে এন্টার মারলে কি হয়, ওই লাইনটা পুরোপুরি ওই স্ট্রিং এর মধ্যে বসে যায়। তাহলে এটা হচ্ছে আমরা সি ইন করতেছি। আর যদি সি আউট করি, তাহলে আমাদের কোনো একটা লেখাকে সি আউট করে আমরা সুন্দর স্ক্রিনে দেখাই দিই। এটা গেল আমাদের নর্মাল একটা মানে স্ক্রিনের সাথে কনসোলের সাথে ডিসকাশন, যে আমরা আমাদের প্রোগ্রামের সাথে আমাদের কম্পিউটারের ইনপুট আউটপুট, যেটা আমাদের স্ক্রিন এবং কিবোর্ডের মাধ্যমে আমরা ভ্যালু দিচ্ছি বা নিচ্ছি, হ্যাঁ, সেটা আমরা করতে পারি। এখন তুমি যদি বলো যে স্যার আমি একটা ফাইলের সাথে, একটা টেক্সট ফাইল, আপনার নোটপ্যাডে একটা আমার টেক্সট ফাইল আছে, সেই টেক্সট ফাইলের সাথে আমরা ডিল করতে চাই, তখন এর জন্য যেটা করতে হবে আমাদেরকে, তখন সি ইন সি আউট না, তখন আমাদের করতে হবে সেই ফাইল থেকে মানে ফাইল নামে একটা অবজেক্ট তৈরি করতে হবে, এবং তারপরে কি করতে হবে, আমার ওই ফাইলের মধ্যে আমাকে ওই ফাইল থেকে জিনিসপত্র নিতে হবে। হয় আমি ফাইলের মধ্যে জিনিসপত্র রাখতে পারি, অথবা ফাইলের মধ্যে কিছু লেখা আছে, সেই লেখাটা আমি ফাইল থেকে কপি করে করে আমার প্রোগ্রামের মধ্যে নিতে পারি। ঠিক আছে, তাহলে সেটা করার জন্য তুমি যদি বলো যে বইয়ের ক্ষেত্রে বলো, তাহলে বইয়ের মনে করো যে তোমার 50টা বইয়ের নাম আছে, হ্যাঁ, একটা ফাইলের মধ্যে রাখা আছে, তুমি লাইন বাই লাইন সিরিয়ালি পড়বা, লাইন বাই লাইন সিরিয়ালি পড়বা, এবং সিরিয়ালি পড়ে একটা করতে পারো, হয় তুমি সিরিয়ালি পড়তে পারো, অথবা করতে পারো যে হ্যাঁ প্রতিটা লাইন পড়তেছি, আমরা সে সাথে শর্ত চেক করতেছি। মনে করো তোমার ওখানে 50টা বই আছে, 50টা বইয়ের মধ্যে তুমি মনে করো বের করতে চাচ্ছ যে অক্সফোর্ড ডিকশনারি, কথার কথা একটা বই আছে অক্সফোর্ড ডিকশনারি, তুমি সার্চ দিতে চাচ্ছ যে অক্সফোর্ড ডিকশনারি আছে কিনা। এখন তুমি প্রত্যেকটা লাইন পড়বা, আর লাইন পড়ার পর লাইনটাকে নিবা, নেওয়ার পর এটাকে কম্পেয়ার করবা, ঠিক অক্সফোর্ড ডিকশনারি নামের সাথে মিলে, যদি মিলে তাহলে আছে, আর নয়তো নাই।
আর যদি যখন মিলে তখন বলবো যে হ্যাঁ কত নম্বর লাইনে মিলছে, এত নম্বর লাইনে মিলছে, তখন তুমি বলবো হ্যাঁ আমার একটা লাইব্রেরি নামক একটা ডাটাবেস আছে, বইয়ের ডাটাবেস আছে, ওখানে তোমার দেখা গেল যে 25তম লাইনের সাথে যে মিলছে, তখন বলবো যে হ্যাঁ 25তম লাইনে বা আমার অক্সফোর্ড ডিকশনারিটা পাওয়া গেছে বা আছে। তো তোমার তো মূল কাজ এটাই বলতে চাচ্ছ তাই না, যে আমি একটা ফাইল থেকে আমি খুঁজে বের করতে চাই আমার বইয়ের নামটা আছে কিনা। তো এখানে জি যেমন আমরা এক্সাম্পল হিসেবে আমাদের যেহেতু এটা আরেকটু, তুমি যে প্রশ্নটা আমাকে করেছো তার চেয়ে এটা আরেকটু কমপ্লেক্স টাইপের। আমি এখন যে এক্সাম্পলটা ডিসকাস করতেছি, এখানে কিন্তু প্রত্যেকটা লাইনের আন্ডারে কিন্তু ডেটা কিন্তু একটা না, এখানে শুধুমাত্র একটা বইয়ের নাম না, এখানে সাল আছে এবং ওই সালের আন্ডারে ওয়েদার রিলেটেড আরো 5টা তথ্য আছে, তাহলে মোট কিন্তু 6টা তথ্য, প্রতিটা লাইনে 6টা ইনফরমেশন রয়েছে। কারণ আমরা 6টা ইনফরমেশনকে আলাদাভাবে রাখতে চাই, রাখা হয়ে গেলে পরে আমি ওটা নিয়ে কি করবো এটা আমার পরের ব্যাপার। এর জন্য আমরা এখানে যে কাজটা করতেছি, আমরা এখানে ভেক্টর নামে আমি একটা ওয়েদার টাইপের একটা ডেটা টাইপ তৈরি করতেছি, এবং আমরা এর সাথে আরেকটা কাজ করতেছি। এখানে দেখো যে ইফ স্ট্রিম মাই ফাইল, এই লাইনটা খেয়াল করার বিষয় তোমার, যে আমি একটা টেক্সট ফাইলকে কিভাবে সিলেক্ট করব বা পড়বো বা আমাদের প্রোগ্রামের মধ্যে লোড করব। তো লোড করার পদ্ধতি হচ্ছে এই যে ইফ স্ট্রিম লিখলাম, ঠিক আছে। ইফ স্ট্রিম লেখার পরে আমাদের যে কাজটা করতে হবে, যে আমি এখানে আমার একটা নাম দিব, ভেরিয়েবলের নাম। ভেরিয়েবলের নাম কিভাবে বলতে পারি, আমরা তো লিখতে পারি যে স্ট্রিং দিয়ে লিখি না, যে সেন্টেন্স, এই যে একটু আগে দেখো লেখা আছে স্ট্রিং দিয়ে লাইন, মানে স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল হচ্ছে লাইন। তো একই স্টাইলে আমি লিখতেছি যে ইফ স্ট্রিম, এটা একটা ডেটা টাইপ বা এটা একটা তোমার একটা ক্লাস, ওর আন্ডার একটা অবজেক্ট তৈরি করতেছি মাই ফাইল। তাহলে এই যে একটা ক্লাসের মতন একটা অবজেক্ট তৈরি করলাম, সেই মাই ফাইল নামক অবজেক্টের কাজ কি, আমাদের জানা আছে যে প্রত্যেকটা অবজেক্ট মানে ক্লাসের আন্ডারে যে অবজেক্টের কি থাকে, ভেরিয়েবল থাকে আর মেথড থাকে। তাহলে এই মাই ফাইলেরও কি রয়েছে, ভেরিয়েবল রয়েছে। কারণ ভেরিয়েবলটা কি, ভেরিয়েবল হচ্ছে সে পুরা এই যে তোমার যে টেক্সট ফাইল রয়েছে, যেমন এখানে এক্সাম্পল হিসেবে এই টেক্সট ফাইলটাকেই আমরা বলতেছি ওয়েদার ডট টিএক্সটি, অর্থাৎ এই পুরা টেক্সট ফাইলটা সে তার মধ্যে ইনফরমেশনটা রাখবে যে হ্যাঁ আমাকে এই টেক্সট ফাইলটা পড়তে হবে। এখন কিভাবে পড়বো এটা পরের কথা, আগে পড়তে হবে, অতএব এটা আমি দিয়ে দিলাম। এরপর একটা প্রশ্ন করছি, এমন তো হইতে পারে যে তুমি যেই ডিরেক্টরিতে আসো ওই ডিরেক্টরিতে ওয়েদার ফাইলটা নাই, আসলে তুমি পড়তে বলছো কিন্তু আসলে ওরকম টাইপের নাই। তখন এখানে একটা শর্ত দিছি যে যে মাই ফাইল যে পড়তে বলছে ইজ ওপেন, ইজ আন্ডারস্কোর ওপেন, এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনটা কি সত্যি, মানে তুমি কি ফাইলটা পড়তে পেরেছো, যদি ফাইলটা পড়তে পারো, যদি কথাটা সত্যি হয় তাহলে তো ভালো। আর এখানে সামনে একটা না বোধক চিহ্ন দিছি, মানে পড়তে পারো নাই। হ্যাঁ, মানে এটা যদি মনে করো কি হয়, এটা যদি মিথ্যা হয়, মিথ্যার সামনে আবার একটা নট দিলে তখন সত্যি হয়ে যাবে, মানে আমার সাথে ফাইলটা পড়তে পারে নাই, তখন কিন্তু এরর দিবে, এরর দিয়ে প্রোগ্রাম থেকে বের হয়ে আসবে যে সরি আমার ওরকম কোনো ফাইল নাই, অতএব আমি প্রোগ্রাম থেকে বের হয়ে আসলাম। আর যদি ফাইল থাকে তাহলে আর ইফের ভিতর ঢুকবে না। তখন যেটা হবে, আমি গেটলাইন নামক ফাংশন দিয়ে কি করতেছি, গেটলাইন ফাংশন দিয়ে আমি এই মাই ফাইল নামে যে অবজেক্ট তৈরি করলাম, এই অবজেক্টের প্রতিটা লাইনকে পড়বো। এখন স্যার একটু খেয়াল করে দেখেন, এই টেক্সট ফাইলে তো অনেকগুলো লাইন আছে, এখন তাহলে লাইনগুলো কিন্তু সিরিয়ালি একটার পর একটা পড়ে। এখন তুমি বলতে পারো স্যার লাইন শেষ হয় কখন, এটা তো আমাদের জানা আছে, একটা লাইন শেষ হওয়া মানে কিন্তু এন্ডেল বা স্ল্যাশ এন বা নিউ লাইন বুঝায়। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো এ বি সি ডি ই এফ, এর পরে এই যে এফ এর পরে কিন্তু আমরা চলে গেছি পরের লাইনে। তাহলে আমরা যদিও আমরা চোখে বুঝতে পারতেছি যে পরের লাইনে গেছে, নিউ লাইন না হলে তার পরের লাইনে যাবে না। তো আমাদের প্রোগ্রামে কিন্তু স্ল্যাশ এন এই ফাইলের মধ্যে লেখা আছে, স্ল্যাশ এন কিন্তু দেখা যায় না। হ্যাঁ, কিন্তু স্ল্যাশ এন কিন্তু আমার টেক্সট ফাইল কিন্তু বুঝে, এবং আমার সি প্রোগ্রামও কিন্তু বুঝে, সি প্লাস প্লাস, যে এখানে একটা হিডেন ভাবে এখানে একটা স্ল্যাশ এন দেওয়া আছে, অতএব এই জন্য সে কিন্তু পরের লাইনে গেছে। এবং এখানে খেয়াল করে দেখো এই যে এখানে একটা কথা লেখা আছে যে গেট লাইন মাই ফাইল কমা লাইন, এর মানে হচ্ছে মাই ফাইল নামক যে আমাদের যে এই একটা অবজেক্ট তুমি তৈরি করেছো, সে অবজেক্টের মধ্যে তুমি একটা লাইন পড়ো, এবং পড়া শেষ করলে যেটা পড়েছো সেটা কোথায় রাখবা, সেটা লাইন নামক একটা স্ট্রিং আছে তার মধ্যে রাখবা। এবং রাখার পরে এখন তুমি চাইলে অনেক কিছু করতে পারো, লাইনটা নিয়ে তুমি চেক করতে পারো লাইনটা কি তোমার ওই যে তুমি যেটা বলছিলে তোমার বইয়ের নামের কোনো সমান হলো কিনা, সেটা করতে পারো। আর তুমি যদি বলো ঠিক আছে আমি কিছু করবো আমি এমনি দেখাতে চাই, তুমি দেখাতেও পারো। ঠিক আছে, তাহলে এইভাবে করে করে আমরা কি করতে পারি, এটা তো একটা লাইন লিখলাম, এখন তুমি বলতে পারো স্যার আমি প্রত্যেকটা লাইন লিখবো, তাহলে ফর লুপ চালাও। এই যে এখানে দেখো একটা ফর লুপ লেখা আছে, হোয়াইল গেট লাইন মাই লাইন কমা লাইন, এইভাবে করে কি করবে সে বারবার পড়তে থাকবে। একটা লাইন পড়লো, পড়া শেষ করে তারপরে তুমি কোনো কাজ করতে বলে কাজ করবে, আর কাজ না করলে এরপরে পরের লাইনে পড়বে, এর উপরে সিরিয়ালি পড়তে থাকবে। কতক্ষণ পড়তে থাকবে, একদম শেষ লাইন পর্যন্ত। যখন তার পড়া শেষ হয়ে যাবে তখন সে হোয়াইল লুপ থেকে অটোমেটিক নিজে নিজেই বের হয়ে আসবে।
বুঝতে পারছি? জি স্যার, কিছুটা বুঝতে বুঝতে পারছি। পারছি। স্যার এখানে আচ্ছা, স্যার হ্যাঁ। ওয়েদার ডট টেক্সট, এখন স্যার একটা ফাইল মানে স্যার মেইন ফাইলটা দেয়া স্যার, এখন সে কি স্যার মেইন ফাইলটি স্যার খুঁজে বের করবে, নাকি স্যার আমি স্যার স্পেসিফাই করে দিব আর কি যে আমার ফাইলটা আমরা স্পেসিফাই করে কোথায় দিব। রাখা। এখানে এক্সাম্পল আমরা আমরা চাইলে পুরো ডিরেক্টরি দিতে পারি। তুমি মনে করো কথার কথা, তুমি তোমার ডি ড্রাইভে লিখেছো, ডি ড্রাইভের মধ্যে মনে করো তুমি লিখেছো প্রজেক্ট, প্রজেক্টের আন্ডারে মনে করো লিখেছো অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট আন্ডারে মনে করো ওয়েদার ডট টিএক্সটি। তুমি এখানে পুরোটাই দিতে পারো, ওই যে ডি কোলন স্ল্যাশ অ্যাসাইনমেন্ট, পুরো পুরো ফাইল মানে ডিরেক্টরির যে নাম, হ্যাঁ ফাইল সহ তুমি চাইলে ওটাও পুরো দিতে পারো। আর তুমি যদি একই ডিরেক্টরিতে থাকো তাহলে তুমি শুধুমাত্র ওই ফাইলের নাম দিলেই চলবে। তো আমরা সাধারণত করি কি, যে প্রোগ্রাম লিখি ওই প্রোগ্রামের সাথেই তো টেক্সট ফাইলটা জড়িত থাকে। এই জন্য আমরা আসলে অন্য কোনো জায়গায় রাখি না, যেখানে আমরা প্রোগ্রামটা সেভ করি, হ্যাঁ ওই জায়গাতেই কিন্তু টেক্সট ফাইলটা সাধারণত রেখে দিই। এটা আমাদেরও ঝামেলা কম হয়। বুঝতে পারছি? সাধারণত আমরা এইভাবেই করি আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আর মানে ওই ফোল্ডারই ওই ফাইল থাকে এবং এই নর্মাল এভাবে লিখলেই পেয়ে যায়, এর বেশি আর কিছু লেখার দরকার হয় না। আর আমাদের স্যার যখন এটা কাজ আমরা হ্যাঁ বলো বলো। স্যার আমরা যেই ফাইলে এটা সেভ করব, ওই ফাইলে যদি আমি টেক্সটটা রাখি তাহলে সমস্যাটা হবে না, না স্যার? আচ্ছা, যে ফাইলে সেভ করবা, এখন সেভও কি করবা প্রোগ্রামের মাধ্যমে? আমি কিন্তু এখানে আউটপুট বোঝাচ্ছি, আমি কিন্তু ইনপুট বোঝাচ্ছি না তোমাকে। সরি, আমি তোমাকে ইনপুট বোঝাচ্ছি, আউটপুট বোঝাচ্ছি না। মানে এখানে আমরা কিন্তু অলরেডি ফাইলের মধ্যে জিনিসপত্র রাখা আছে, এখন আমরা শুধুমাত্র ওইখান থেকে কি করতেছি, ওইখান থেকে আমরা নিয়ে দেখতে যাচ্ছি। এই জন্য আমি এখানে খেয়াল করে দেখো, এখানে একটা কথা লিখছি ইফ স্ট্রিম। ইফ স্ট্রিম মানে ইনপুট ফাইল স্ট্রিম, মানে তুমি ফাইল থেকে লেখাপত্র পড়ো। আর তুমি যদি বলো যে স্যার আমি প্রথম দিকে কিছু নিজে বইয়ের নাম লিখছি, নাম লিখে ওগুলো আমি ফাইলে সেভ করতে চাই, তাহলে তখন কিন্তু তোমাকে আই এফ স্ট্রিম লিখতে হবে না, তখন লিখতে হবে ও এফ স্ট্রিম, মানে আই এর জায়গায় ও লিখতে হবে। মানে তখন সেটা কি হিসেবে করবে, তখন সেটা আউটপুট হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? আমরা যদি কোনো একটা ফাইলকে যদি নতুন কিছু লিখে আমি ওটাকে সেভ করতে চাই, তখন আমাকে লিখতে হবে ও এফ স্ট্রিম। আর যখন আমরা কোনো ফাইল থেকে তথ্য বা লেখাগুলো পড়ে প্রোগ্রামে রাখতে চাই, হ্যাঁ মানে ফাইল থেকে প্রোগ্রামে আনতে চাই, তখন আমরা ইউজ করব আই এফ স্ট্রিম, মানে ইফ স্ট্রিম। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবং আমাদের কাজ শেষ হলে অবশ্যই আমাদের লাস্টে কি করতে হবে, ফাইল ডট ক্লোজ করতে হবে, ফাইলটাকে ক্লোজ করে দিতে হবে। এটা যদি না করি তাহলে যে কোনো খুব ভুল হবে তা না, কিন্তু মেমোরিতে অহেতুক কি হয়ে যাবে, র্যামের মধ্যে কিছু জায়গা অহেতুক নষ্ট হয়ে থাকবে। এই জন্য এটা আমাদের কি করতে হবে, এটা আমাদেরকে সেভ করতে হবে।